যে মূল যে আলোচনার বিষয়বস্তু আমি সেখানে আসি। আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, আমরা কি করেছি সেটা বলার জায়গা নেই, আগামী দিনে কি করব তার বাঁচার রাস্তাগুলো কি হওয়া উচিত, বা সেই রাস্তাগুলো কতটা গণতান্ত্রিক কতটা সাংবিধানিক। কারণ আমরা যে আলোচনার টেবিল আমরা বসেছি আজকে, পেছনে যার ছবি লাগানো আছে উনি ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। ওনার যদি ব্যক্তিগত জীবনের সংগ্রামকে আমরা দেখি, উনি আমাদের থেকেও আরো একটা পিছিয়ে পড়া অত্যাচারিত বঞ্চিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যার শিক্ষা গ্রহণটাই ছিল একটা সংগ্রাম। আর সেই শিক্ষার মাধ্যমে উনি যখন নিজস্ব প্রতিভাকে সারা বিশ্ব জুড়ে পরিচিত লাভ করতে পেরেছিলেন এবং মানুষ বাধ্য হয়েছিল ওনাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে স্বীকার করতে, তবেই উনি ভারতবর্ষের সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিলেন। সেই আম্বেদকর সাহেব তার রাজনৈতিক জীবনে যে কয়েকটা কথা বলে গেছেন, তার মধ্যে প্রথম কথাটা হলো যে শিক্ষিত হন। অর্থাৎ আপনি যে লড়াইটা করবেন, যে লড়াই থেকে আপনি নীতি তৈরি করবেন, সেটা প্রত্যেকের মুখে আসে যে আমরা নীতি তৈরি জায়গায় যাব। আপনি নীতি তৈরি করতে তখনই পারবেন যখন আপনি শিক্ষায় শিক্ষিত হবেন, এবং যে শিক্ষা ব্যবস্থা আপনাকে সেই পর্যাপ্ত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তার পরিকাঠামো আপনার উপর গড়ে উঠবে। তাহলে প্রথম যে আন্দোলনটা হওয়া উচিত, যে আন্দোলনের রাস্তা আমাদের তৈরি হওয়া উচিত, যে শিক্ষায় আগামী দিনে আমাদের আন্দোলনের কন্ট্রিবিউশন কি থাকবে। পরবর্তী উনি বলেছেন যে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজও কেন ঐক্যবদ্ধ হতে পারিনি? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ভঙ্গুর প্রণালী রয়েছে তার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আজকে যারা আমরা এখানে বসে আছি বা যারা বসে নেই, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকেই অবগত, বা সারা দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা প্রত্যেকেই অবগত। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো কজন আমরা শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করেছি? তো আমরা যখন প্রকৃত শিক্ষিত হব না, তখন যে বা যারা এই পলিসি মেকিং করছে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা, যুক্তি সহ তাদের সেই কথাকে তাদের বিরুদ্ধে দাঁড় করানো, আমার মনে হয় এতটা সহজ হবে, এতটা সহজ নয়। তাই তো আমাদের কমিউনিটি থেকে যদি পিআইএল করার কোনো কথা ভাবা হয়, সুপ্রিম কোর্টে কজন লয়ার আছে, আমাদের হাইকোর্টগুলোতে কজন লয়ার আছে যারা আমাদের প্রতিনিয়ত বঞ্চনা হচ্ছে বা বঞ্চিত করা হচ্ছে বা আমাদের রাইটস গুলোকে ডিফাইন করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কটা পিআইএল আমাদের পক্ষ থেকে হচ্ছে না। কারণ আমাদের যে শিক্ষার যে বাধা, সেই বাধাকে আমরা অতিক্রম করার জন্য যে লড়াই, যে শিক্ষার নীতিতে আমাদের কন্ট্রিবিউশন, সেটা আজও পর্যন্ত আমাদের গড়ে ওঠেনি। তাই আমাদের ঐক্যবদ্ধ বারবার ফাঁক থেকে আজকে যে মিটিংটা আমরা করছি, এই মিটিং আমরা 2021 আগেও করেছি। তো 2021 যদি মিটিংটা করে থাকি, 2021 নির্বাচন হওয়ার পর আমরা পরবর্তী সময়ে কি করেছি, আবার সেটা নিজস্ব প্ল্যাটফর্মে ফিরে গেছে, আবার 2026 কে কেন্দ্র করে 2025 এ বসছি। তো আমরা যদি নিজেদেরকে সংগঠিত না করি, নিজেদেরকে শিক্ষিত না করি, তাহলে সংঘর্ষ কোথা থেকে করব? সংঘর্ষ না করলে অধিকার তো তার পরের কথা। তাহলে আজকে যারা বসে আছি, এমন একটা সন্ধিক্ষণে বসে আছি যে প্রত্যেকের মনে মনে সুপ্ত বাসনা আছে বা ইচ্ছা আছে বা লড়াই আছে যে আমরা ভারতবর্ষের নীতি প্রণয়নের জায়গায় যাব বা রাজ্যের নীতি প্রণয়নের জায়গায় যাব। কিন্তু ভারতবর্ষ বা রাজ্য যদি নীতি প্রণয়নের জায়গায় যেতে হয়, তাহলে সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে বা তার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। এবং সামাজিক আন্দোলন থেকে যে সকল নেতৃত্বগণ বা যে সকল কর্মীরা যারা মনে করেন যে আমরা নীতির পক্ষে লড়াই করে ভারতবর্ষে যে আমাদের পক্ষে যে নীতিগুলো দরকার, সেই নীতিগুলো আমরা পার্লামেন্ট থেকে পাস করে ইমপ্লিমেন্ট করা হবে, তাহলে আপনাকে সেই লড়াই অগ্রসর হতে হবে। আর সেই লড়াই অগ্রসরের যদি আজকে আমাদের এই প্রাথমিক চিন্তার যদি আজকে ফলাফল স্বরূপ আজকে আমরা এই আলোচনায় বসি, তাহলে আগামী দিনে এর যে পথ এখান থেকে তৈরি হবে, সেই পথে সবাইকে চলতে হবে এবং বাধ্য থাকতে হবে। আর না হলে এটা ছলনা হবে নিজেদের মানুষের সাথে, নিজেদের সমাজের সাথে এবং নিজের বুদ্ধি বিবেক বিবেচনার সঙ্গে। তাই আজকের যে ফ্রুটফুল ডিসকাশন, যারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই সমালোচক, প্রত্যেকেই নেতৃত্ব, প্রত্যেকেই সমাজকর্মী, কাউকে বোঝানোর কিছু নেই, উপদেশ দেওয়ার কিছু নাই। আমার মনে হয় প্রত্যেকের মনে খিদা আছে, প্রত্যেকেই বঞ্চিত এবং প্রত্যেকেই বুঝতে পারছে যে এই সংবিধানে যদি আজকে আমরা লড়াইটা না করি, তাহলে আজকে যতগুলো আঘাত নেমে আসছে, প্রতিটা আঘাত নেমে আসছে আমাদের উপর। কারণ আমাদের যিনি প্রথম বক্তা উনি বলছিলেন সম্পদের বিষয় নিয়ে। আপনি যদি গুগলে যান, হুরুন কমিটির যদি আপনি রিপোর্ট দেখেন, প্রতি বছর হুরুন কমিটির রিপোর্ট হয়, হুরুন কমিটির রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষের সম্পদ কতজন মানুষের কাছে চলে গেছে। 1000 জন নয়, 300 জন মানুষের মধ্যে কত পার্সেন্ট সম্পদ আপনার চলে গেছে। আমাদের পশ্চিমবঙ্গের যে বাজেট হয়, সেই বাজেটের থেকে একজনের সম্পদ বেশি। তো এই সারা দেশকে বা বিশ্ব যারা পরিচালনা করছে দুজন ব্যক্তি, হয় শিক্ষায় আপনাকে অনেক উচ্চ স্তরে যেতে হবে, আর নাহলে অর্থনীতিতে যেতে হবে। তাহলে আমরা যারা সাধারণ গ্রামের পরিবারের মানুষ বা যারা সাধারণ পরিবার থেকে উঠে আসি, তারা হয়তো অর্থনীতিতে ওই জায়গায় পৌঁছাতে পারবো না, কিন্তু শিক্ষায় পৌঁছাতে পারবো। আর শিক্ষায় যদি পৌঁছাতে হয় বা পৌঁছাতে পারি, তাহলে আমরা ঠিক সংঘর্ষের রাস্তা ধরে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধভাবে
যাব। আর অর্থনৈতিক আর শিক্ষা যদি সমন্বয় করে না উঠে তাহলে আমরা যেতে পারবো না। কারণ বাবা সাহেব আম্বেদকরের যে রাজনৈতিক সংঘর্ষ শিক্ষা থেকে শেষ পর্যন্ত কেউ না কেউ পেছনে তাকে ইকোনমিক্যালি তাকে সাপোর্ট দিয়েছিল। তার শুধু নিজস্ব লড়াই থেকে এই জায়গায় যেতে পারেনি, তাকে শিক্ষায় শিক্ষিত করার জন্য কেউ না কেউ পাশে দাঁড়িয়েছিল। তাহলে আজকে শিক্ষা আর অর্থনীতি সমন্বয় করে যদি আমরা রাজনৈতিক ক্ষমতা অগ্রদূত হিসাবে যদি নিজেদেরকে মনে না করতে পারি তাহলে কিন্তু কখনোই এই রাজনৈতিক যে লড়াইয়ের কথা বলছি সেই লড়াইয়ে কখনো আমরা জয়ী হব না। কারণ আমরা সবসময় ডিপেন্ডেবল। আমরা মনে করছি যে অশোক এই কাজটা করে দেবে, অজিত এই কাজটা করে দেবে, সুমন্ত এই কাজটা করে দেবে। না, পসিবল নয়। অজিত একা চাইলে কিছু করতে পারবে না। অজিত সঙ্গে যে লোকগুলো মনে করছে অজিত এই কাজটা করতে পারবে তাদেরকেও এক মন হয়ে সেই কাজটাই করতে হবে এবং তার সঠিক পরিকল্পনা। কারণ আম্বেদকর যা কাজ করেছে তার জীবনে সঠিক পরিকল্পনা ছিল যে আমি ডিপ্রেস ক্লাসে হয়ে থাকতে পারি, কিন্তু আমি যখন চলে যাব তার আগে যেন তাদেরকে যে ডিপ্রেস ক্লাস থেকে যে একটা রাইট ক্লাস দিয়ে দিই, সেটাই সংবিধানের অধিকার। আর ভারতবর্ষের সংবিধানে সমস্ত কিছু দেওয়া আছে। আমরা শুধু সংবিধানে হয়তো একটা দুটো পাতা পড়ি না, সংবিধানের সমস্ত পাতা পড়তে হবে। আমি ফান্ডামেন্টাল রাইটস শুধু জানবো না, ফান্ডামেন্টাল ডিউটিস জানবো। আমরা ডাইরেক্ট স্টেট প্রিন্সিপাল পড়বো যে পলিসি কিভাবে তৈরি হয়, কোন পলিসিটা আমাদের পক্ষে বলা আছে, কোন পলিসিটা আমাদের পক্ষে বলা নেই। আজকে যে বিচার ব্যবস্থার উপর যে কথাগুলো আসে, আজকে আপনি বলুন তো 2008 সালে যে ভিলেজ ন্যায়ালয় কোর্ট আজও পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয়নি কেন? কেন আলোচনা হয়নি? আজকে গ্রাম্য বিভাগ কেন এত থানায় চলে যাচ্ছে? কেন রাজনৈতিক দলগুলো গ্রাম্য বিভাগকে আরো বেশি করে বাড়িয়ে করে তাদেরকে রাজনৈতিক পরিচিত করতে বাধ্য হচ্ছে যে তুমি এইখানে নয়, তুমি এই আমার দলে জয়েন করো, নাহলে তোমাকে এইভাবে ফাঁসানো হবে? কেন? কারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থা যে দ্রুত বিচার দেওয়ার যে পদ্ধতি এবং তার কাছে যে অ্যাভেলেবিলিটি, সেটা এখনো পর্যন্ত পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই পশ্চিমবঙ্গ হাইকোর্ট দেখুন বা অন্যান্য হাইকোর্টে দেখুন, আপনি কলকাতা হাইকোর্টে যে পরিমাণ বিচারপতি থাকার দরকার নেই। তাহলে আপনার বিচার ব্যবস্থা দ্রুত আপনাকে দেবে কি করে? আপনাকে একটি কেসে 8 বছর, 10 বছর, 25 বছর ঝোলাবে। তাহলে আজকের দিনে যখন আমরা আলোচনা করছি তখন আলোচনাগুলো এডুকেশনের হওয়া উচিত, হেলথের উপর উচিত, এমপ্লয়মেন্টের উপর উচিত, করাপশনের উপর উচিত, জুডিশিয়ারির উপর উচিত। কারণ এগুলো প্রতিটি সময় দেশের সাধারণ নাগরিককে পিছিয়ে দেয়। আর এগুলোর উপর যদি আমরা পলিসি নির্মাণ না করতে পারি তাহলে আগামী দিনে অল্টারনেটিভ পলিটিক্স বা অল্টারনেটিভ রাজনৈতিক আমরা এখান থেকে যে তৈরি করব, কিসের উপর তৈরি করব? শুধু কি সামাজিক আন্দোলনের উপর তৈরি করব? না, শুধু সামাজিক আন্দোলনের উপর তৈরি হতে পারে না, সেটা বেশি দূর যেতে পারে না। যদি হয় তাহলে আঞ্চলিক স্তর থেকে জাতীয় স্তরে আপনার রাজনৈতিক নীতি কি আছে এবং সারা দেশের যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে আমাদের নীতি কোনো অংশে কম নয়, যা সাধারণ মানুষের ক্ষেত্রে ভালো হবে, যা দেশের সকলের প্রতি ভালো হবে। কারণ আমাদের আম্বেদকর সাহেব কিন্তু সকলের জন্য সংবিধান রচনা করেছে। ফান্ডামেন্টাল রাইটসে কোথাও লেখা নেই যে এসসি মানে ফান্ডামেন্টাল রাইটস ওনার এক্সট্রা কিছু হবে না। তার জন্য হয়তো কিছু এক স্পেশাল বানানো আছে, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সকলের জন্য সমান আছে। তাহলে যিনি সংবিধানে সকলের জন্য সমান অধিকারের ব্যবস্থা করেছে, আমাদের এখান থেকে সেরকম কিছু প্ল্যাটফর্ম তৈরি হোক যে সারা দেশের জঙ্গলমহল থেকে পথ দেখা। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যদি এখান থেকে পথ দেখাতে পারে তাহলে ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনে জঙ্গলমহল থেকে পথ দেখাবে না কেন? আমরা নিজেদেরকে এতটা হীন মনে করবো কেন, দুর্বল মনে করবো কেন? জঙ্গলমহলে কি পড়াশোনা করে না, ইউনিভার্সিটি কলেজ নেই নাকি এখান থেকে কোনো ছেলে বিদেশে চাকরি করে না? আছে। শুধু আমাদের কনফিডেন্স দরকার, আমরা পারি, এটা করতে হবে। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, প্রণাম, ইউনিভার্সিটি